ঠাকুরের মুখ থেকে উচ্চারিত হলো, না গেলে দেখতেন কি। নমস্কার, শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। দীর্ঘদিন রোগশয্যায় শায়িত থাকার পর কয়েকদিন হলো মতিবাবুর রোগমুক্তি হয়েছে। স্বর্গীয় মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় 2 দশকের গোড়ার দিকে বাস করতেন হিদারাম ব্যানার্জি লেনের একটা বাসাবাড়িতে। রোগমুক্তি হয়েছে বটে, কিন্তু দেহের দৌর্বল্য কাটেনি। চলতে বলতে ক্লেশবোধ করেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলবর্ধক ঔষধের ব্যবস্থা করে গেলেন আর বলে গেলেন, পশ্চিমের কোথাও মাস 2 কাটিয়ে আসতে পারলে সত্বর হৃত স্বাস্থ্য পুনরুদ্ধারের পক্ষে বিশেষ সহায়ক হবে। দেওঘরে মতিবাবুর একজন পরিচিত লোক বাস করতেন। মতিবাবু ছিলেন নিঃসন্তান এবং অত্যন্ত কর্মব্যস্ত পুরুষ। কলেজ স্ট্রিট ও বউবাজার স্ট্রিটের সংযোগস্থলে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে তিনি ছিলেন স্বত্বাধিকারী। সকাল থেকে রাত 10টা পর্যন্ত তিনি অতি কর্মব্যস্ততার মধ্যে ওই দোকানেই কাটাতেন। সেই তিনি আজ কি পঙ্গু হয়ে বন্দি জীবনযাপন করতে পারেন? অনন্য উপায় হয়েই তিনি দেওঘরে পরিচিত ভদ্রলোককে পত্র দিলেন একটি বাড়ি ও একটি ভৃত্যের ব্যবস্থা করে রাখবার জন্য। দিন কয়েক বাদে পত্রের উত্তর এলো গৃহ ও ভৃত্যের ব্যবস্থা হওয়ার সংবাদ বহন করে। ওই ভদ্রলোক আরও জানালেন যে যাত্রার দিন এবং ট্রেনের সময় পূর্বাহ্নে জানতে পারলে তিনি সময় মতন স্টেশনে উপস্থিত থাকবেন। একজন বিশ্বাসভাজন কর্মচারীকে দিলেন দোকানের ভার, আর বাড়ির ভার দিলেন তার সম্পর্কিত এক ভ্রাতার কাছে। স্থির হয়েছে সেদিন রাত্রির ট্রেনে সহধর্মিণী সহ মতিবাবু দেওঘর যাত্রা করবেন। সকাল থেকেই গোছগাছের কর্ম আরম্ভ হয়ে গেছে। বাসনপত্র বস্তায় বন্দি হয়েছে, বিছানাপত্র বাঁধাছাদা হয়েছে, ঘরখানি ধুলোময় অগোছালো। এমন সময় দ্রুত চরণে ঠাকুরমশাই এসে ঘরে প্রবেশ করলেন। পিছনে হাসি ভরা মুখে মতিবাবুর সহধর্মিণী জানালেন, ঠাকুরমশাই এসেছেন। খাটের তোষক অনেক আগেই তুলে নেওয়া হয়েছে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। অতি দ্রুত একখানা চেয়ার সহস্তে মতিবাবু হাত বুলিয়ে পরিষ্কার করে ঠাকুরমশাইকে বসালেন। পরে বন্দ্যোপাধ্যায় দম্পতি প্রণাম করলেন। একটু পরে ঠাকুরমশাই এই বাধা ছাদা দেখে জানতে চাইলেন তারা কি অন্যত্র যাওয়ার প্রস্তুত করছেন। মতিবাবু তার রোগ ভোগের কথা এবং ডাক্তারের উপদেশে দেওঘর যাওয়ার কথা সবই জানালেন। এ কয়দিনই মতিবাবুর একটা দুশ্চিন্তা স্থায়ীভাবে বাসা বেঁধে আছে। প্রবাসে দীর্ঘ দিনগুলি তিনি কিভাবে কাটাবেন। সহসা ঠাকুরমশাই বলে উঠলেন, দেওঘর খুব ভালো জায়গা, ওইখানে কিছুদিন থাকলে শরীর সুস্থ সবল হইব। মতিবাবুর মনে হঠাৎ খেলে গেল, ঠাকুরমশাইকে একবার অনুরোধ করে দেখবেন। তাই তিনি ঠাকুরমশাইকে বললেন যে তিনি কি কিছুকাল তাদের সঙ্গে দেওঘরে কাটাতে পারবেন। উত্তরে ঠাকুরমশাই বললেন, আমি তো কারোর কোনো কামে লাগি না। আপনাগো সঙ্গে দেওঘরে গেলে যদি ভালো হয় তবে চলেন দেওঘরে যাই। দ্বিধা দ্বন্দ্বে যে মেঘভার এতদিন মতিবাবুর মনের আনাচে কানাচে ঘোরাঘুরি করছিল তা সম্পূর্ণরূপে দূরীভূত হলো। পরদিন প্রভাতে ওই ভদ্রলোকের সঙ্গে নতুন নিবাসে ঠাকুরসহ বন্দ্যোপাধ্যায় দম্পতি প্রবেশ করলেন। পরিচিত ভদ্রলোকটি ভৃত্যকে দিয়ে ঘরদোর পূর্বেই পরিষ্কার করিয়ে রেখেছিলেন। আর একখানা তক্তাপোষও সংগ্রহ করে রেখেছিলেন। সেই তক্তাপোষের উপরেই রচিত হলো ঠাকুরমশাইয়ের শয্যা, যার উপর তিনি গিয়ে বসলেন। ওই ভদ্রলোকের সাহায্যে বিছানাপত্র বাসন কোসন সব খোলা হলো এবং বন্দ্যোপাধ্যায় দম্পতি স্থান নিলেন পাশের ঘরে। সেদিনটা মতিবাবুর কেটেছিল মাসখানেকের মতো চাল ডাল তেল মশলা এগুলো কিনে ঘরে মজুত করার। পরের দিন সকালবেলা স্নান শেষে পট্টবস্ত্র পরিধান করে বন্দ্যোপাধ্যায় দম্পতি ঠাকুরমশাইকে প্রণাম করলেন। তাহাকে জানালেন যে তারা বৈদ্যনাথ মন্দিরে বাবার দর্শন এবং পুজো দিতে যাচ্ছেন। ঠাকুরমশাই কি তাদের সঙ্গে যাবেন? ঠাকুরমশাই বললেন, না, আমি গিয়া কী করুম, আপনারা ঘুরে আসেন। স্বস্তি বোধ করলেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। তাড়াতাড়ি যে ট্রাঙ্কে টাকা পয়সা রয়েছে সেই ট্রাঙ্ক তার ঠাকুরের ঘর যেখানে ছিলেন সেখানে এনে রাখলেন। এবার নিশ্চিন্ত তারা, কারণ ঠাকুরমশাই যখন বাড়িতেই রয়ে গেলেন তখন টাকা পয়সা খোয়া যাওয়ার অনুমাত্র আশঙ্কা তাদের মধ্যে রইল না। সাবধানের তো মান নেই,
তাই ভৃত্যটিকে আদেশ করলেন যে তারা বাবার মন্দির থেকে না ফেরা পর্যন্ত সে যেন কোনো ক্রমেই সদর দরজার বাইরে না যায় এবং সর্বক্ষণ দরজা আগলে বসে থাকে। টাঙা এসে বন্দ্যোপাধ্যায় দম্পতিকে নামিয়ে দিল বাবার মন্দিরের সন্নিকটে। তারা পাণ্ডার হাতে তুলে দিলেন তাদের আনা বাবার পুজো দেওয়ার ফল মূল মিষ্টান্ন। মন্দিরের এক প্রান্তে তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলে পাণ্ডা অন্য যজমানদের পুজো দেওয়ার কাজে ব্যাপৃত ছিলেন। ভিড় বেশ ছিল। অনেক নরনারী বাবাকে প্রদক্ষিণ করছিলেন ভক্তি ভরে, কেহ কেহ সাশ্রু নেত্রে। সহসা সচকিত হয়ে মতিবাবু দেখলেন যে ঠাকুরমশাইও ভক্তদের সঙ্গে বিগ্রহ প্রদক্ষিণ করছেন। মতিবাবুর স্ত্রীও বলে উঠলেন, দেখেছ ঠাকুরমশাইয়ের কাণ্ড, তিনি এসে গিয়েছেন, বাবাকে প্রদক্ষিণ করছেন, অথচ আমরা যখন বললাম তখন তিনি আমাদের সঙ্গে এলেন না। মতিবাবুও বললেন, এটা জানা থাকলে ট্রাঙ্কটা তাদের ঘরেই রেখে আসতেন, বাইরে থেকে তালা বন্ধ করে। আবার আবার নিম্নস্বরে চেঁচিয়ে উঠলেন মতিবাবুর সহধর্মিণী, ঠাকুরমশাইকে আবার দেখা যাচ্ছে, তিনি চরকির মতন বাবার চতুর্দিকে প্রদক্ষিণ করছেন। উষ্ণ হয়ে উঠল মতিবাবুর মস্তিষ্ক। পাণ্ডার হাত ধরে অধিক প্রণামী দেওয়ার আশ্বাস দিলেন এবং বললেন যেন তাড়াতাড়ি তাদের পুজোটা দিয়ে দেন। অতি তৎপরতার সঙ্গে পাণ্ডা পুজো সমাপ্ত করে প্রসাদ তাদের হাতে তুলে দিলেন। দ্রুত চরণে তারা এসে টাঙায় চললেন এবং অধিক অর্থ কবুল করলেন টাঙাওয়ালার সঙ্গে, যাতে অতি দ্রুত তারা বাড়িতে পৌঁছে দেয়। সদর দরজায় এসে দেখলেন ভৃত্যটি দ্বার আগলেই বসে আছে। বড়বাবু অর্থাৎ ঠাকুরমশাই ফিরেছেন কিনা জিজ্ঞাসা করলে সে জানালো, বড়বাবু তো বাইরে যাননি। বাইরে যাননি? অবাক হয়ে মতিবাবু জানতে চাইলেন। ভৃত্যটি পুনরায় দৃঢ়স্বরে জানালেন, না, বড়বাবু বাইরে যাননি। তারা নিশ্চিত হলেন যে এই ভৃত্যটিও ওই ফাঁকে বাড়ি ছেড়ে বাইরে ঘুরে এসেছে। সর্বনাশ! এই বিদেশে বিভুঁইয়ে এই গোটা বাড়িটা ফাঁকা ছিল। ঠাকুরমশাই নিশ্চয়ই বাড়ি ফেরেননি এখনও, কারণ সঙ্গে তো কখনো কোনো কপর্দকি থাকে না তার। আর যতই দ্রুত হাঁটুক, টাঙার চেয়ে আগে তো তিনি আসতে পারেন না। বন্দ্যোপাধ্যায় দম্পতি আকুল হয়ে শঙ্কিত চিত্তে ঘরে এসে ঢুকলেন। দেখলেন ঠাকুরমশাই চুপ করে তক্তাপোশের উপর এক ঠায় বসে আছেন। ত্রস্ত হস্তে মতিবাবুর সহধর্মিণী ট্রাঙ্কের তালা খুললেন। মতিবাবু দ্রুত হস্তে টাকা গুনলেন। দেখলেন টাকা ঠিকই আছে, এক পয়সাও খোয়া যায়নি, কিন্তু তাতেও ক্ষিপ্ত মস্তিষ্ক স্বাভাবিক হলো না। কিছুটা কর্কশ কণ্ঠে মতিবাবু ঠাকুরবাবুকে বললেন যে যাবার আগে তিনি যাবেন কিনা জানতে চাইলে ঠাকুরমশাই বলেছিলেন না, তিনি যাবেন না, তাই এ ঘরে ট্রাঙ্ক এনে রেখে গিয়েছিলেন। অথচ তারা কয়েকবারই দেখলেন যে ঠাকুরমশাই বৈদ্যনাথের চারপাশে খালি ঘুরছেন। তিনি যে যাবেন এর বিন্দুমাত্র আঁচও যদি আগে পেতেন, তাহলে দরজায় তালাচাবি দিয়ে যেতেন। বিদেশ বিভুঁই ভৃত্যও অপরিচিত। যদি সে টাকা চুরি করে নিয়ে যেত, তাহলে কলকাতায় টেলিগ্রাম করে যে টাকা আনাবেন তারও তো উপায় থাকতো না। কি যে বিপদে পড়তাম। মতিবাবু সহধর্মিণীও স্বামীর সঙ্গে তাল রেখে মাঝে মাঝে ফোড়ন কাটছিলেন। ওর আর কি, স্নান নাই, আহার নাই, নিদ্রা নাই, এক কাপড়ে কাটান 1 মাস। পয়সা কড়ি ওনার তো প্রয়োজনই নাই, তাই পয়সা কড়ির প্রতি মায়াও ওনার থাকবে কেন? মায়াও নেই। সখেদে ক্ষিপ্ত প্রায় মতিবাবু আরও অনেক কথা ঠাকুরমশাইকে বললেন। সেটা প্রায় কটুবাক্যের ধার ঘেঁষে যায়। ঠাকুরমশাই কিন্তু স্থির অচঞ্চল মুখমণ্ডল, ভাবলেশীন। অজস্র বাক্যবাণ বর্ষিত হলেও ঠাকুরমশাই এতক্ষণ কোনো প্রতিবাদ করেননি। সহসা তার মুখ থেকে উচ্চারিত হলো, না গেলে দেখতেন কি? উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই বন্দ্যোপাধ্যায় দম্পতি এতক্ষণের উষ্ণ মস্তিষ্ক শীতল হয়ে গেল। তাহার এই ক্ষণকালের উক্তি ক্ষণ লেখার দীপ্তিতে উজ্জ্বল। পলকহীন চোখে তারা চার নয়ন বিস্ফারিত করে ঠাকুরমশাইকে দিকে দেখালেন। মতিবাবুর মুখ থেকে স্বতঃস্ফূর্ত হয়ে উচ্চারিত হলো বারবার, না গেলে দেখতেন কি? না গেলে দেখতেন কি? না গেলে দেখতেন কি? ছোট কথাটি ঠাকুরমশাই উচ্চারণ করেছিলেন, কিন্তু মতিবাবুর মনে হলো 10 দিক বধূ হয়ে যেন ঝনঝন ঝনাত শব্দে 10 দিগন্তের উন্মোচিত দ্বার করে দিলেন। সেই আলোকধারায়
ঠাকুরমশাইকে তারা নতুন করে চিনতে পারলেন। নয়ন ভরে বন্দ্যোপাধ্যায় দম্পতির বাড়িধারায় প্রস্রবণ নামল। কম্পমান দেহে মতিবাবু ঠাকুরের এক হাঁটুতে লুটিয়ে পড়লেন, আর অন্য হাঁটুতে তার সহধর্মিণী। ধীরে, অতি ধীরে ঠাকুরমশাই বন্দ্যোপাধ্যায় দম্পতির শিরে দুখানা হাত নিয়ে রেখে বললেন, ওঠেন, এখন পর্যন্ত তো কিছু খাননি, বেলা তো অনেক হয়েছে, যান, প্রসাদ পান গিয়া। জয় রাম, জয় রাম। ঠাকুর সন্তানের প্রতি, তার আশ্রিতদের প্রতি এভাবেই তিনি করুণা করেন, কিন্তু যিনি আশ্রিত তিনি কখনো নিতে জানেন না, তিনি কখনো বোঝেন না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ত্রুটি। জয় রাম, জয় রাম।